অনুশীলনে ফিরলেও ম্যাচে ফেরা হচ্ছে না নেইমার জুনিয়রের। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ। মূলত ম্যাচ ফিটনেসের কারণে হাইতির বিপক্ষে ঝুঁকি নেবে না টিম ম্যানেজমেন্ট। যদিও সব ঠিকঠাক থাকলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দেখা যেতে পারে নেইমারকে। নেইমারের অনুশীলনে ফেরা দেখে আসলে একটা নতুন করে স্বপ্ন সঞ্চার হয় ব্রাজিল সমর্থকদের মনে। সবাই আশা করেছিলেন নেইমার যেহেতু অনুশীলনে ফিরেছেন, তিনি হয়তো ব্রাজিলের পরের যে ম্যাচটা রয়েছে হাইতির বিপক্ষে ম্যাচে মাঠেও নামেন। তবে ব্রাজিলের এবং মরক্কোর ম্যাচের আগে কিন্তু জানিয়েছিলাম নেইমার জুনিয়র হাইতির বিপক্ষে ম্যাচটাও মিস করবেন, এবং সেটাই কিন্তু আসলে হতে যাচ্ছে। মরক্কোর বিপক্ষে ম্যাচে তিনি খেলেননি এবং তখনও কিন্তু তার রিহ্যাব চলছিল। গতকালকে তিনি অনুশীলন শুরু করেছেন এবং মাঠের অনুশীলন কিন্তু অন্তত 3-4 দিন না করলে ম্যাচ ফিট হয়ে ওঠে না। ব্রাজিলের কনফেডারেশন থেকেও কিন্তু আসলে সেটা নিশ্চিত করা হয়েছে। তিনি অনুশীলন শুরু করছেন, তার রিহ্যাব চলছে। তারা নিউ জার্সিতে রয়েছে, যেখানে তাদের বেস ক্যাম্প, সেখানে কিন্তু তিনি থাকবেন। ফিলাডেলফিয়াতে যে ম্যাচটি হবে ব্রাজিল হাইতির, সেই ম্যাচে কিন্তু নেইমার ট্রাভেল করছেন না এবং খেলছেন না। তবে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে নেইমারকে দেখার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, কারণ নেইমার 17-18 2 দিন অনুশীলন করেছেন, এরপর 19, 20, 21, 22, 23 7 দিন কিন্তু সময় পাচ্ছেন পরবর্তী ম্যাচের আগে। সো সেই ম্যাচের হয়তো স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে নেইমারকে দেখা যেতেও পারে। তবে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, ব্রাজিল দল কিন্তু এখন খুব একটা ভালনারেবল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। প্রথম ম্যাচে তারা ড্র করায় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার যে একটা সমীকরণ, সেখানে কিন্তু কিছুটা আসলে হোঁচট খেয়েছে তারা। কারণ মরক্কো যেভাবে খেলছে, তারা স্কটল্যান্ড এবং হাইতির বিপক্ষে চাইবে বড় ব্যবধানে জয় তুলে নিতে। সেক্ষেত্রে ব্রাজিলেরও কিন্তু লক্ষ্য থাকবে হাইতির বিপক্ষে বড় জয় তুলে নেওয়ার। হাইতি কিন্তু র্যাঙ্কিং এ অনেক পিছিয়ে আছে। আমরা যেটা দেখেছি, আর্জেন্টিনা আলজেরিয়া র্যাঙ্কিং এর 28 নম্বরে ছিল, বেশ দাপটের সঙ্গে খেলেছে। হাইতির বর্তমান র্যাঙ্কিং কিন্তু 85, তার মানে ব্যবধানটা স্পষ্ট। এই ওয়ার্ল্ড কাপে কিন্তু কোনো ছোট দল বলে কিছু নেই, যেটা এরই মধ্যে কিন্তু বেশ কিছু দল প্রমাণ করেছে, বড় বড় দলকে রুখে দিয়েছে। হাইতিও কিন্তু বিশ্বকাপে আসার আগে দুটো ম্যাচ খেলেছিল, একটি জিতেছে এবং একটি হেরেছে। বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ যেটা ছিল স্কটল্যান্ডের সাথে, সমানে সমান লড়াই করেছে, স্কটল্যান্ডের চেয়ে বেশি আক্রমণও করেছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 1-0 গোলে হেরে গেছে। এবং এ কারণেই কোনো ঝুঁকি নিতে চাইবেন না কার্লো অ্যানচেলোত্তি। হাইতির বিপক্ষে ম্যাচ হলেও তিনি পূর্ণ শক্তির দল মাঠে নামাবেন এবং লক্ষ্য একটাই থাকবে, বড় ব্যবধানে জয় তুলে নিয়ে নকআউট পর্বের পথে এগিয়ে যাওয়া। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুটি সীমান্তের শূন্য রেখায় 6 দিন ধরে আটকে আছে বিএসএফ এর পুশিং চেষ্টার শিকার 5 যুবক। এছাড়া মেহেরপুরের বুড়িপোতা সীমান্ত দিয়ে আরও 4 জনকে পুশিনের চেষ্টা করছে বিএসএফ। গত রোববার সকালে গয়টাপাড়া সীমান্ত দিয়ে 2 শিশু ও তাদের বাবা মা সহ 6 জন এবং ভন্দুরচর সীমান্ত দিয়ে 3 যুবককে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে বাধা দেয় বিজিবি ও এলাকাবাসী। পরে তাদের জায়গা হয় দুদেশের সীমান্তের শূন্য রেখায় ভারতের অংশে। এরপর গত বুধবার সকাল থেকে দেখা মিলছে না 2 শিশু ও তাদের মা বাবার। স্থানীয়দের ধারণা 2 শিশু সহ তাদের বাবা মাকে রাতের আধারেই কোনো দেশে সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু তথ্য নিশ্চিত করতে পারেনি বিজিবি। এদিকে শুক্রবার সকালে মেহেরপুরের বুড়িপোতা সীমান্ত দিয়ে 4 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা ব্যর্থ হয়ে সীমান্ত এলাকায় অবস্থান করছে। পুশিনের সর্বশেষ খবর জানতে এই মুহূর্তে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে আছেন রিপোর্টার বাদশা সৈকত এবং মেহেরপুর সীমান্তে আছেন বেনিয়ামিন। সরাসরি প্রথমে যাচ্ছি সৈকতের কাছে। সৈকত, আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে। এখানে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে। আমি যদি দেখাই, আমার ঠিক পেছনে যে একটি প্লাস্টিকের তাঁবু রয়েছে এবং এই তাঁবুকে ঘিরে দুই দিকে কিন্তু সীমান্ত রক্ষী বাহিনী বাংলাদেশের বিজিবি এবং বিএসএফ রয়েছে। এই তাঁবুর মধ্যে কিন্তু এই পুশিন চেষ্টার শিকার 2 যুবককে রাখা হয়েছে এবং এই 2 জন যুবক কিন্তু এখানে প্রায় 6 দিন ধরে অবস্থান করছেন এরকম ঝড় বৃষ্টির মাঝে। ঠিক এর পাশেই আরেকটি সীমান্ত রয়েছে, যে সীমান্তটির নাম হলো ভন্দুরচর এলাকা। সেখানেও কিন্তু 3 জন যুবককে রাখা হয়েছে, সেখানেও বৃষ্টি হচ্ছে। আমি যতটুকু খোঁজ নিয়েছি, এরকম একটি পরিস্থিতির মধ্যে একটি ফাঁকা মাঠে এভাবে যে মানবেতর জীবন কিন্তু তাদের কাটছে। আমরা দেখেছি যে প্রায় 6 দিন ধরেই তাদের যে গোসলের ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, এসবের কিন্তু কিছুই নেই এবং এই বিষয়টি কিন্তু সমাধানও হচ্ছে না এবং যার কারণে 2 দেশের যে সীমান্ত রক্ষী বাহিনী উচ্চ পর্যায়ের যে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে, তারা কিন্তু অপেক্ষা করছে এবং এই 2 যুবক, এখানে 2 জন এবং
বন্ধুস্তরের 4 জনকেই কিন্তু কঠোর পাহারায় রেখেছেন। অর্থাৎ এই পুশিনের শিকার যে 5 জন যুবক রয়েছে কুড়িগ্রামের রৌমারী উপজেলায়, তারা কিন্তু কোনো দেশের অভ্যন্তরে যেতে পারছে না এবং তাদেরকে পাহারায় রাখা হয়েছে এবং তারা মানবতর জীবন যাপন করছে। এরকম পরিস্থিতিতে রোদ এবং বৃষ্টির মধ্যেই কিন্তু তারা জীবন যাপন করছে। এই মুহূর্তে এই ছিল কুড়িগ্রামের গয়টাপাড়া এবং বন্ধুস্তর সীমান্তের সর্বশেষ। এই মুহূর্তে আমরা যাব মেহেরপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বিন ইয়ামিন, সেখানকার পরিস্থিতি জানতে। এই বুড়িপোতা সীমান্তের যে সীমান্ত আছে, এই সীমান্ত দিয়ে কিন্তু 4 জনকে পুশিনের চেষ্টা চলেছে। গেল রাত্রে কোনো একটি সময়ে কাঁটাতারের এপারে কিন্তু এই 4 জনকে পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ। এই সীমান্তের ঠিক যে এক মেহেরপুর এবং কুড়িগ্রাম থেকে জানছিলাম পুশিনের খবর। অধিগ্রহণ করা জমি অর্পিত সম্পত্তি কিনা, এমন প্রশ্নে সাংবাদিকদের উপর চড়াও হলেন গাইবান্ধার সাদুল্লাপুরের এসিল্যান্ড। প্রশ্নের জবাব না দিয়ে অফিস ত্যাগ করেন তিনি। তবে প্রকৃত মালিককেই টাকা বুঝিয়ে দেওয়ার দাবি প্রশাসনের। সোহেল রানার ক্যামেরায় গাইবান্ধা থেকে আরো জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। প্রশ্নের উত্তর চাইতেই তেরে এসে গণমাধ্যম কর্মীদের ধাক্কিয়ে ক্যামেরা বন্ধ করার চেষ্টা করলেন এসিল্যান্ড। সাংবাদিকদের উদ্দেশ্যে উচ্চারণ করেন আপত্তিকর শব্দ। প্রশ্নের উত্তর না দিয়ে গাড়ি নিয়ে অফিস ত্যাগ করেন সাদুল্লাপুর ভূমি অফিসে কর্মরত এসিল্যান্ড জসিমউদ্দিন। সাদুল্লাপুরের হাসানপাড়া মৌজায় অর্পিত সম্পত্তি ব্যক্তি মালিকানা দেখিয়ে প্রায় 3 কোটি টাকা উত্তোলন করেছে একটি পরিবার। এ সম্পত্তি অর্পিত কিনা এমন প্রশ্ন করতেই চড়াও হন এই কর্মকর্তা। ঢাকা রংপুর মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ প্রকল্পের জন্য হাসানপাড়া মৌজায় 1-এর 1 ও 237 বিআরএস খতিয়ানের সাবেক 76 ও 112 হালদাগে 6.5 শতক জমি অধিগ্রহণ করে সরকার। 2025 সালের 25 নভেম্বর জমি ও স্থাপনা বাবদ 2,80,59,932 টাকা 70 পয়সা জেলা প্রশাসকের ভূমি অধিগ্রহণ শাখা থেকে ছাড় করা হয় পাশের উপজেলা পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহাঙ্গীর ও তার পরিবারের সদস্যদের অনুকূলে। এই জমির মালিকানা দাবি করে আপত্তি দিয়েছিলেন একই ইউনিয়নের আসাদুল্লাহ ফারুকি। আমরা আইনগতভাবে যেটা প্রাপ্য সেটাই পেয়েছি। এখানে অনেক শত্রুতামূলক থাকতে পারে। খাস হলে তো টাকা পাওয়ার কোনো প্রশ্নই আসে না। আর যেখানে আমি অন্তর্ভুক্ত আছি সেখানে আমাকে কিভাবে মাইনাস করে তারা টাকা দিল একতরফাভাবে, এটাও তো আমার বুঝে আসছে না। 2022 সালের 29 ডিসেম্বর সাদুল্লাপুর এসিল্যান্ড এক প্রতিবেদনে নিশ্চিত করেন এই সম্পত্তিতে সরকারের কোনো স্বার্থ জড়িত নেই। আবার 2025 সালের 23 এপ্রিল ধাপেরহাট ইউনিয়ন ভূমি অফিসের আরেক প্রতিবেদনে বলা হয় এই সম্পত্তিতে সরকারি স্বার্থ জড়িত আছে। ভূমি অফিসের কোন প্রতিবেদন সঠিক সেই প্রশ্ন করলে সাংবাদিকদের ওপর চড়াও হন সাদুল্লাপুরের এসিল্যান্ড। খাস জমি সংক্রান্ত কমিটির সভাপতি হলেও এ নিয়ে কোনো মন্তব্য না করে এসিল্যান্ডের মতো আচরণের পুনরাবৃত্তির হুমকি দেন ইউএনও। আপনার এটা খাস জমি কিনা এটা নিয়ে তো আমি মন্তব্য আপনার কাছে করব না। আপনি বুঝেন সাংবাদিক সবকিছু বোঝার পরেও যদি আপনি অন্য অ্যাঙ্গেলে যান তাহলে কিন্তু ওই যে বললাম যে এসিল্যান্ডের কাছে এটা কিন্তু ধরেন ওই আচরণ তখন ওটা চলে আসে। রাজস্বের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক বলছেন নিয়ম মেনে প্রকৃত মালিককে অধিগ্রহণের টাকা পরিশোধ করা হয়েছে। আমি এসিল্যান্ডের প্রতিবেদন দেখেছি, এসিল্যান্ড স্পষ্ট করেই বলেছে যে কোনটুকু অর্পিত কোনটুকু ব্যক্তি মালিকানা, আমরা সেটুকু দেখেই বিল দিয়েছি। সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়ন ভূমি অফিসের প্রতিবেদনে বলা হয় সাবেক 76 দাগের 6.5 শতক জমি অর্পিত ক তালিকাভুক্ত, যা বাংলাদেশ গেজেটের 4510 নম্বর পৃষ্ঠার 124 নম্বর ক্রমিকে প্রকাশিত হয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। জাপানের ওসাকা এবং কোবে বন্দরের আদলে জলসেবা গড়ে তুলতে দীর্ঘ 7 বছর পর নিজেদের জলসেবা আরও 10 নটিক্যাল মাইল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
এবার সীতাকুণ্ড হয়ে মিরসরাই ইকোনমিক জোনের উপকূল পর্যন্ত অন্তর্ভুক্ত করে 72 নটিক্যাল মাইলের প্রস্তাব পাঠানো হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ে। তবে বাড়তি জলসীমায় অর্থনৈতিকভাবে লাভবান হলেও জাহাজের নিরাপত্তা নিশ্চিতে জটিলতার শঙ্কাও থেকে যাচ্ছে। শাখাত ত্রিপুর ক্যামেরায় আরও থাকছে কমলদের রিপোর্টে। সবশেষ 2019 সালে কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়ি পর্যন্ত বিস্তৃত করে 50 নটিক্যাল মাইল বাড়িয়ে নিজেদের জলসীমা 62 নটিক্যাল মাইল করেছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আর এবার জলসীমা বাড়ানো হচ্ছে উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড হয়ে মিরেশ্বরাই ইকোনমিক জোনের উপকূল পর্যন্ত। সীতাকুণ্ড উপকূলবর্তী শিপ ব্রেকিং ইয়ার্ডও এবার বন্দরের সীমায় আসছে। মূলত নির্ধারিত সীমায় অবস্থানকারী নৌযানগুলো থেকে নির্দিষ্ট হারে শুল্ক পায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বছরে যার পরিমাণ অন্তত 1000 কোটি টাকা। নদীর যে গভীরতা রয়েছে সেটা নাব্যতার বিবেচনান্তে এটা আমরা করেছি। তো এটা যদি আমরা চালু করতে পারি তাহলে বন্দরের সীমানা 72 নটিক্যাল মাইল পর্যন্ত হবে। 400 বছরের পুরাতন এই বন্দর আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার সময় নির্ধারিত জলসীমা ছিল মাত্র 6 নটিক্যাল মাইল। 2011 সালে জলসীমা আরও 6 নটিক্যাল মাইল বাড়িয়ে আলফা, ব্র্যাভো এবং চার্লি অ্যাঙ্কারেজে বিভক্ত করা হয়। আর এখন এই 3টির সীমায় পরিবর্তন এনে সন্দ্বীপের প্রথম অক্ষর এস নামে নতুন আরও একটি অ্যাঙ্কারেজ করা হবে। একই সঙ্গে কর্ণফুলী নদীর মোহনা হয়ে পতেঙ্গা এলাকায় অবস্থানরত লাইটারের জাহাজগুলোকে সন্দ্বীপ চ্যানেলের কাছাকাছি এলাকায় নিয়ে যাওয়া হবে। সার্ভিস যদি আপনি না দেন, কোনো সার্ভিস প্রোভাইড না করেন, কন্টিনিউয়াস ড্রেজিং না করেন, তাহলে পোর্ট সীমা শুধু বাড়ালেই হবে না, ওইখানে সার্ভিসগুলোও দিতে হবে। ওখানে বয়গুলো, চ্যানেলের ড্রেজিং, এই সমস্ত কিছু স্থাপন করতে হবে যাতে নিরাপদে নৌ চলাচল করতে পারে। মূলত পতেঙ্গা উপকূল ঘেঁষে গড়ে উঠছে দেশের অন্যতম বৃহৎ মেগা প্রকল্প বে টার্মিনাল, যেখানে ভিড়বে সবচেয়ে বড় সাইজের জাহাজগুলো। একই সঙ্গে মিরেশ্বরাই ইকোনমিক জোনের পণ্য আনা নেওয়ার সুবিধার্থে কাজ করবে বন্দরের এই নতুন জলসীমা। তবে এর মধ্যে বাড়াতে হবে উপকূলরক্ষী কোস্টগার্ডের সক্ষমতা, কারণ নৌবাহিনীর পাশাপাশি বাংলাদেশের বিশাল জলসীমায় আমদানি রপ্তানি কাজে নিয়োজিত বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে কোস্টগার্ড। আরও দ্রুত গতিসম্পন্ন জলযান আমাদের ইনভেন্টরিতে অ্যাড করতে হবে। প্রযুক্তি নির্ভর সব কিছু, তা আমাদেরকে হেলিকপ্টার বা ড্রোন, তারপর হচ্ছে যে নজরদারি, সেখানের মধ্যে আমাদেরকে প্রযুক্তির সমন্বয় ঘটাতে হবে। কন্টেনারবাহী জাহাজগুলো বন্দরের জিসিবি, সিসিটি এবং এনসিটিতে বাড়তি নিয়ে পণ্য খালাস করে, বছরে যার পরিমাণ 32 লাখের বেশি। এছাড়া বাল্ক পণ্য হিসেবে পরিচিত চাল, গম, সিমেন্ট, ক্লিংকার, স্ক্র্যাপ লোহাবাহী মাদার ভেসেলগুলো মূলত বহির্নোঙরে অবস্থা নিয়ে লাইটারের জাহাজে পণ্য খালাস করে। বছরে চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজ আসে 4000-এর বেশি। 62 নটিক্যাল মাইল থেকে বেড়ে বন্দরের জলসীমা হচ্ছে 72 নটিক্যাল মাইল। মিরেশ্বরা থেকে বিস্তৃত হচ্ছে কক্সবাজারের মাতার বাড়ি পর্যন্ত। বিশাল এই সমুদ্র সীমায় জাহাজের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কাঙ্ক্ষিত সেবা দেওয়া এখন কঠিন চ্যালেঞ্জ, এমনটি বলছেন ব্যবসায়ীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গাজীপুরের প্রায় সবকটি খালেই এখন দখল দূষণের শিকার। এমন পরিস্থিতির জন্য বিগত সরকারের উদাসীনতাকেই দায়ী করছেন সিটি প্রশাসক। খালের স্বাভাবিক অবস্থা ফেরাতে খনন কার্যক্রমের পাশাপাশি প্রয়োজন সীমানা নির্ধারণ, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ আরিফের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। তুরাগ নদীর সাথে সংযোগ স্থাপন করা এই খালটি গাছা এলাকায় এসে তার অস্তিত্ব হারিয়েছে। খালের উপর দিব্যি দাঁড়িয়েছে দুটি ফ্যাক্টরি। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে উপায়ন্তর না পেয়ে শুধুমাত্র একটি ড্রেনের মাধ্যমে খালের সংযোগ স্থাপন করা হয়েছে। এক সময়ের প্রায় 60 ফুট চওড়া খালটি এখন মাত্র 5 ফুটের ড্রেন। স্যাটেলাইট ছবিতেও এই পার্থক্য স্পষ্ট। মাত্র এক যুগের ব্যবধানে কিভাবে খালের জায়গায় গড়ে উঠল প্রতিষ্ঠানটি জানতে দফায় দফায় যোগাযোগ করলেও সাড়া মেলেনি কোনো কর্মকর্তার। শুধু কারখানাই নয়, এই খাল দখলে নিয়েছে স্থানীয় বাসিন্দারাও। 1 ঘন্টা বা আধা ঘন্টা বৃষ্টি হলে আমাদের রাস্তাঘাট ভরে যায়। খালের এখন পানিটা কোন দিক দিয়ে? এখন পানি এদিক দিয়ে। শুধু এই তুরাগ খালি নয়, জেলার প্রায় সবকটি খালের কোনো না কোনো অংশ দখলের শিকার। খাল এটা সরকারি সম্পত্তি। এই খাল কেউ যদি অবৈধ দখলদার থাকে সেটা তো আমরা অবশ্যই উচ্ছেদ করব, কিন্তু আমাদের কাজ চলমান আছে। দখল উচ্ছেদ না করেই চালু হওয়া খাল খনন কার্যক্রম কতটা সুফল বয়ে আনবে সেটি নিয়েই প্রশ্ন এই পরিবেশবিদের। দখল হওয়া খাল উচ্ছেদ করা এবং দূষণমুক্ত করা, দূষণ রোধ করা এবং প্রবাহমান রাখতে পারলে আমরা এই খাল খনন প্রক্রিয়ায় উপকৃত হতে পারব। এদিকে জেলা প্রশাসক বলছেন, খাল খনন কার্যক্রমের পাশাপাশি শিগগিরই উচ্ছেদেও নামছে প্রশাসন। যারা দখল করছে
তাদের বিষয়ে আমাদের কিছু নলেজ আছে। আমরা যেটুক কাজ করছি সেটুকু আমরা আমাদের দখলে আসতেছে, যেটুক উচ্ছেদ করা দরকার সেটুকুর আমাদের সুনির্দিষ্ট প্ল্যান আছে। গাজীপুরে ছোট বড় মিলিয়ে প্রায় 50টি খাল রয়েছে। সারা দেশের মতো সেগুলোতেও শুরু হয়েছে খনন কর্মসূচি। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। গোপালগঞ্জের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বহুল প্রতীক্ষিত 10 শয্যার আইসিইউ ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। উদ্বোধনের পরেও 10টি ভেন্টিলেটরের 9টি এবং 10টি বেডের মধ্যে 7টি অকেজো হয়ে পড়ে আছে। এর ফলে নামমাত্র উদ্বোধনেই সীমাবদ্ধ রয়ে গেছে জেলার একমাত্র আইসিইউ সেবাটি। উদ্বোধন করতে গিয়ে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য। জয়ন্ত শিরালির রিপোর্ট, ছবি তুলেছেন এইচ.এম. মানিক। বাইরে থেকে দেখে সব ঠিকঠাক মনে হলেও বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। চিকিৎসা সেবার মান বাড়াতে বিশ্বব্যাংকের অর্থায়নে 2020 সালে যাত্রা শুরু করা একটি প্রকল্পের মাধ্যমে 2023 সালে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নির্মাণ করা হয় 10 শয্যার নিবিড় এই পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ। কিন্তু জনবল সংকট সহ নানা জটিলতায় অকার্যকর ইউনিটটি। দীর্ঘ প্রতীক্ষার পর গেল 14 জুন আইসিইউর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়, কিন্তু উদ্বোধনের পরই বেরিয়ে আসে আসল চিত্র। 10টি ভেন্টিলেটরের মধ্যে 9টি সম্পূর্ণ বিকল, আর 10টি আধুনিক বেডের মধ্যে 7টি এখন অকেজো। এছাড়া রয়েছে নানা সীমাবদ্ধতা, ফলে কোটি টাকার যন্ত্রপাতি স্রেফ শোপিজ হয়ে দাঁড়িয়ে আছে আইসিইউর ভিতরে। আইসিইউ সচল না থাকায় তাৎক্ষণিক জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। ভেন্টিলেটর একটা ভালো মেশিন, কিছু কিছু সমস্যা আছে, একদম নষ্ট হয়ে গেছে। বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে রিফার করা খুলনাতে, ঢাকাতে। আইসিইউটা আমরা একটু ভালো চাই। যা দেখে স্বয়ং উদ্বোধক স্থানীয় সংসদ সদস্য ক্ষোভ ধরে রাখতে পারেননি। এদিকে সীমাবদ্ধতা থাকলেও দ্রুত সমস্যা সমাধানের কথা জানান হাসপাতাল কর্তৃপক্ষ। 2020 সালে যন্ত্রপাতি ক্রয় করছে, সবকিছু করছে, একে বাজে অকেজো সবচেয়ে ভুয়ো যন্ত্রপাতিগুলো এখানে দিয়ে গেছে। এইটা আমরা এখন আমাদের স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর মাধ্যমে কারা সাপ্লাই দিয়েছে এইগুলো আমরা বিচার চাই, যে গোপালগঞ্জবাসী এই 6 বছর কেন এই সেবা থেকে বঞ্চিত। আমরা যে সমস্যা আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমাদের নিমিউ এগুলো করে, নিমিউকে আমরা অনেক আগে চিঠি লিখেছি, তারা টেন্ডার প্রক্রিয়া আছে, তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, তারা বলেছে 2-3 দিনের মধ্যে এটা বাবদ যেটা বাকি আছে কমপ্লিট করে দেবে। জরুরি রেসপন্স ও মহামারী প্রস্তুত প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন হয় ক্রিটিক্যাল কেয়ার বা নিবিড় পরিচর্যা কেন্দ্রটি। জেলা শহরের এই হাসপাতালে আইসিইউ সেবা মিলবে এমনটাই আশা ছিল স্থানীয় মানুষের। ভেন্টিলেটর সহ বিভিন্ন সরঞ্জাম নষ্ট থাকায় মুমূর্ষু রোগীকে নিয়ে স্বজনদের ছুটতে হচ্ছে ঢাকা কিংবা খুলনায়। অনেক সময় পথেই ঝরে যাচ্ছে মূল্যবান প্রাণ। কোটি টাকার আধুনিক চিকিৎসা সরঞ্জাম থাকলেও কমেনি এই অঞ্চলের মানুষের অবর্ণনীয় ভোগান্তি। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি সইয়ের পর হরমুজ প্রণালী স্বাভাবিক করতে উদ্যোগ নিয়েছে দুপক্ষ। তেহরানের বন্দরগুলোর উপর থেকে নৌ অবরোধ তুলে নিয়েছে ওয়াশিংটন। জাহাজ চলাচল স্বাভাবিক করতে দ্রুত অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট চাপ ও কৌশলে চুক্তিতে যেতে বাধ্য করেছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনি। সমঝোতা ঘিরে যুক্তরাষ্ট্রে রিপাবলিকানদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় শুরু হয়েছে 60 দিনের গুরুত্বপূর্ণ আলোচনা পর্ব। বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া এই সময়সীমার মধ্যে যুদ্ধ পরবর্তী বিরোধ নিষ্পত্তি, পারমাণবিক ইস্যু এবং আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করার কথা রয়েছে দুপক্ষের। শান্তি চুক্তির অংশ হিসেবে এরই মধ্যে ইরানের বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ তুলে নিয়েছে ওয়াশিংটন। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ইরানের আরব উপসাগর এবং ওমান সাগর উপকূলের বন্দরগুলোতে যাতায়াতকারী জাহাজের ওপর আর কোনো বাধা দেয়া হচ্ছে না। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো এখনও উপসাগরীয় অঞ্চলে অবস্থান করবেন বলেও জানিয়েছে তারা। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে নিজেদের প্রভাবের বার্তা দিয়েছে ইরান। জলপথ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে দ্রুত অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। 60 দিনের জন্য কোনো ট্রানজিট ফি নেওয়া হবে না বলেও জানানো হয়েছে। তবে তার জন্য জাহাজগুলোকে পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষের কাছে চলাচলের আবেদন জানাতে হবে।
ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির দাবি, নানা চাপ ও কৌশল ব্যবহার করে এই চুক্তিতে যেতে বাধ্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি নিয়ে তার ভিন্নমত থাকলেও ইরানের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতির ভিত্তিতে এতে অনুমোদন দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা মানেই ওয়াশিংটনের অবস্থান মেনে নেওয়া নয় বলেও সাফ জানান ইরানের সর্বোচ্চ এই নেতা। ইরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সমঝোতা ঘিরে এবার খোদ রিপাবলিকান শিবিরেই দেখা দিয়েছে অসন্তোষ। দলটির কয়েকজন প্রভাবশালী নেতা ও সিনেটর অভিযোগ করেছেন, এই চুক্তি ইরানকে কৌশলগত সুবিধা দিচ্ছে। এর মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা যায়নি, বরং হরমুজ প্রণালীকে চাপের হাতিয়ার হিসেবে ব্যবহারের সুযোগ আরও বাড়িয়েছে। এমনকি এটি দশকের মধ্যে সবচেয়ে বড় পররাষ্ট্রনীতির ভুল বলেও মন্তব্য করেছেন কেউ কেউ। ইরানের সঙ্গে সমঝোতার পথে অগ্রগতি হলেও এখনই নিষেধাজ্ঞা শিথিলের কোনো ইঙ্গিত দিচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন। ব্রাসেলস বলছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো প্রশ্নই ওঠে না। নাসরিন রুমি, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তির পরেও দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার না করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। হামলাও অব্যাহত রেখেছে তার সেনারা। বৃহস্পতিবার নাবাতিয়েহ অঞ্চলে ড্রোনের আঘাতে অন্তত 3 জন নিহত হন। জবাবে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে হিজবুল্লাহ। এদিকে সংগঠনটিকে সহায়তার অভিযোগে লেবাননের কয়েকজন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তিতে লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধবন্ধের কথা থাকলেও মাঠের বাস্তবতা ভিন্ন। চুক্তি স্বাক্ষরের পরও দক্ষিণ লেবাননে অভিযান চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। নাবাতিয়েহ অঞ্চলের কাছে কফর তেবনিত এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে দখলদাররা। এতে বেশ কয়েকজন নিহতের খবর পাওয়া গেছে। একই দিন জেবদিন এলাকায় আরেক হামলায় ঘটেছে প্রাণহানির ঘটনাও। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত প্রায় 4000 মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় 12,000 মানুষ। 10 লাখের বেশি লেবানিজ নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর অগ্রযাত্রা ঠেকানোর দাবি করেছে হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের দখলদাররা অগ্রসর হওয়ার চেষ্টা করলে রকেট, ড্রোন ও গোলাবর্ষণের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলে তারা। এতে ইসরায়েলি বাহিনী পিছু হটতে বাধ্য হয় বলে দাবি সংগঠনটির। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি চুক্তির পরও দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারে রাজি নয় ইসরায়েল। নিরাপত্তার অজুহাতে সীমান্তবর্তী এলাকায় সেনা অবস্থান ধরে রাখার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এতে নতুন করে তৈরি হয়েছে আঞ্চলিক উত্তেজনার আশঙ্কা। লেবানন সংকট ঘিরে জোরদার হয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা। পরিস্থিতি নিয়ে আলোচনায় বৈরুত সফর করেছেন কাতার, ফ্রান্স ও যুক্তরাজ্যের প্রতিনিধি। তাদের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট জোসেফ আউন বলেন, মানবিক সহায়তার পাশাপাশি লেবাননের দীর্ঘমেয়াদী বিনিয়োগ, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক আস্থা পুনরুদ্ধারও প্রয়োজন। এদিকে হিজবুল্লাহকে সহায়তা ও অর্থায়নের অভিযোগে লেবাননের কয়েকজন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তির ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, শান্তি প্রক্রিয়া দীর্ঘায়িত করা ও হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ ঠেকাতে ভূমিকা রাখার অভিযোগ থেকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। প্রথম ম্যাচ হারের পর সিরিজে সমতা ফেরাতে মরিয়া বাংলাদেশ। দুপুর 2টায় চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় টি-20তে অজিদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। লিটন দাস ফিরবে কিনা তা এখনও নিশ্চিত নয়, তবে অজিরা দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিতের চেষ্টা করবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়। ফুরফুরে মেজাজে চট্টগ্রাম গিয়েছিল টাইগাররা, কিন্তু প্রথম ম্যাচেই ধরাশায়ী। ব্যাটিং ব্যর্থতায় কোনো প্রতিরোধ ছাড়াই সিরিজের প্রথম ম্যাচ খোয়ায় হৃদয়রা। দ্বিতীয় টি-20তে চট্টগ্রামে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। ওয়ানডেতে দারুণ পারফরমেন্স, দলের প্রতি প্রত্যাশা বেড়েছে ক্রিকেট ফ্যানদের, তাই ঘুরে দাঁড়াতে মরিয়া তাওহিদ রিশাদরা। টি-20তে অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিকে হারানো কতটা সম্ভব? শেষ ওয়ানডেতে চোট পাওয়া অধিনায়ক লিটন দাস দ্বিতীয় টি-20তে ফিরবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। চিন্তার মূল জায়গা টপ অর্ডার। সৌম্য, তানজিদ কিংবা সাইফ দ্রুত রান তোলার পাশাপাশি দায়িত্ব নিতে হবে ইনিংস বিল্ড আপেও। নয়া কান্ডারি তাওহিদ হৃদয়কেও মিডল অর্ডারে বড় স্কোরের দিকে নজর দিতে হবে। শরীফুল মুস্তাফিজের কাটারের সঙ্গে অজি ব্যাটারদের চাপে রাখতে জ্বলে উঠতে হবে রিশাদ ও নবাগত সাকলাইনকেও।
তবে ওয়ানডে সিরিজ হারের ক্ষত কিছুটা সারিয়ে নিতে চাইবে অজিরা। প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর বেশ স্বস্তিতে আছেন ক্যাপ্টেন মিচেল মার্শ। ওপেনিংয়ে জোশ ইংলিশ ও কুপার কনলি দারুণ ছন্দে, জাম্পাও ডেভিসের অর্থোডক্স গুগলি আর জনসন ও নাথান এলিসের পেস বৈচিত্র্য শক্তি বাড়িয়েছে বহুগুণে। তাই দ্বিতীয় ম্যাচেই সিরিজ পকেটে পুরতে চায় অস্ট্রেলিয়া। টি-20 ফরম্যাটে দুই দলের দেখা হয়েছে মোট 12 বার। এর মধ্যে 8টিতে অস্ট্রেলিয়া আর 4টিতে বাংলাদেশ জয় পেয়েছে। বাংলাদেশের জয় পাওয়া সবকটি ম্যাচই ছিল মিরপুরের হোম অফ ক্রিকেটে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিশ্বকাপে প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো এশিয়ার জায়ান্ট সাউথ কোরিয়াকে হারালো 1-0 গোলে। কাল হাইতি পরীক্ষায় নামবে ব্রাজিল, খেলবেন না নেইমার। সীমান্তে থামছে ইরাপুসীন আতঙ্ক। মেহেরপুরে 4 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিল বিজিবি। কুড়িগ্রামে প্রায় সপ্তাহ ধরে শূন্যরেখায় আটকা 5 জন। এবং যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তির পর হরমুজ প্রণালী স্বাভাবিক করার উদ্যোগ। জাহাজ চলাচলে দ্রুত অনুমতি দেওয়ার ঘোষণা ইরানের। নৌ অবরোধ তুলে নিয়েছে ওয়াশিংটন।